ডিসেম্বরের এই শীতকালে যখন আমরা নিশ্চিন্তে বসে আছি তখন আমাদের দেশের নিরাপত্তা সংস্থাগুলো তছনছ করে দিচ্ছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল। এক এমন ষড়যন্ত্র যা উত্তর থেকে দক্ষিণ ভারতের মানচিত্র বদলে দিতে চেয়েছিল। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমাস সৈয়দ আর আজ আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি, পাকিস্তানস আইএসআই নেক্সাস এক্সপোজড। আজ আমরা সেই গোপন নথিগুলোর গভীরে যাব যা প্রকাশ করে দিয়েছে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর তৈরি করা এক সোফিস্টিকেটেড দ্বিমুখী কৌশল। এই কৌশল যার মূল লক্ষ্য ছিল ভারতকে ভেতর থেকে ভেঙে দেওয়া। বিশ্বাস করতে পারছেন এই নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে ঠিক কি হলো? গত নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ভারত জুড়ে 7 জনেরও বেশি অপারেটিভকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আইএসআই এর এই অভিযান শুধু সন্ত্রাসবাদী হামলার জন্য এমনটা কিন্তু নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল আমাদের সমাজের এবং আমাদের এই দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার সুদূর প্রসারী পরিকল্পনা। গোয়েন্দারা নিশ্চিত করছেন এই কৌশল ছিল দুটি ফ্রন্টের। উত্তর ভারতে যেখানে লক্ষ্য ছিল ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তোলা এবং সামরিক স্থাপনাগুলিতে কিংবা আমাদের মিলিটারি এস্টাবলিশমেন্টগুলিতে উচ্চ প্রভাবশালী হামলা করা, সেখানেই দক্ষিণ ভারতে তাদের লক্ষ্য ছিল সম্পূর্ণ আলাদা। আঞ্চলিক ও ভাষাগত বিভেদকে কাজে লাগিয়ে বিচ্ছিন্নবাদের প্রচার করা। বোমা, বন্দুক, এগুলো তো পুরনো খেলা। আপনি কি জানেন আইএসআই এবার একটি জৈবিক বিষ নিয়ে কাজ করছিল, যে বিষের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা মুহূর্তের মধ্যে বহু মানুষকে নিমেষে শেষ করে দিতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি রিসিন নিয়ে। দক্ষিণ ভারতে যা দিয়ে জনস্বাস্থ্য ব্যবস্থা বিষাক্ত করার চেষ্টা করছিল আইএসআই। এবং এর পেছনে কারা ছিল জানেন কি? নর্থ ইন্ডিয়ার এই টেরোরিজমের ভয়াবহতা কেন জানেন? প্রথমে উত্তর ভারতের দিকে তাকানো যাক। এখানে অপারেশনটি সমন্বয় করছিল জৈশ এ মোহাম্মদ। গোয়েন্দারা ফরিদাবাদ মডিউলটিকে চিহ্নিত করেন, যা কার্যকর হওয়ার আগেই একেবারে নষ্ট হয়ে যায়। এই মডিউলের কাছে মজুদ ছিল 3000 কেজিরও বেশি অ্যামোনিয়াম কম্পাউন্ডস কিংবা এক্সপ্লোজিভস। আর এর ধ্বংসের স্কেলটা কত হবে ভাবতে পারছেন? 3000 কেজি বিস্ফোরক। জাস্ট কল্পনা করুন এর ভয়াবহতা। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে এই বিস্ফোরণের পরিণতি হতো অকল্পনীয়। আইএসআই এমন ভয়াবহ আকারে হামলা চেয়েছিল যাতে গোটা জাতি, গোটা ভারত জাতি আতঙ্কিত হয়ে ওঠে। শেহজাদ ভট্টির নাম শুনেছেন? এই ভয়াবহতার মাস্টারমাইন্ড ছিল পাকিস্তান ভিত্তিক আইএসআই হ্যান্ডলার কিংবা গ্যাংস্টার এবং সন্ত্রাস সমন্বয়কারী শেহজাদ ভট্টি। ভট্টির নির্দেশে পাঞ্জাব এবং উত্তর ভারতে একাধিক হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল আইএসআই এর। এর প্রথম ঝলক দেখা যায় নভেম্বর মাসের 25 তারিখে, যখন গুরুদাসপুর সিটি থানায় হ্যান্ড গ্রেনেড হামলা চালানো হয়। তাদের পরিকল্পনা ছিল 4 থেকে 5 দিনের ব্যবধানে 5টিরও বেশি চিহ্নিত স্থানে গ্রেনেড হামলা চালিয়ে ভারতকে ধাক্কা দেওয়া। এই মডিউলের সদস্যরা যেমন বিকাশ প্রজাপতি চীনা পিস্তল সহ অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করত। এই সন্ত্রাসের শিকড় যদি খুঁজতে যান, কোথায় ছিল জানেন? এই মডিউলের প্রাথমিক রিক্রুটারের নাম অমনদীপ সিং ওরফে অনু। গুরুদাসপুরের এই ব্যক্তি 2 থেকে 3 বছর আগে ডঙ্কি রুটে কিংবা ডাঙ্কি রুট ব্যবহার করে অবৈধভাবে আমেরিকায় পাড়ি জমিয়েছিল। সেই ডাঙ্কি রুট যেটা শাহরুখ খানের সিনেমাতে দেখা হয়েছিল, সেভাবে আমেরিকায় গেছিল। সেখানে এই ব্যক্তিকে আইএসআই নির্দেশ দেয় ভারতে ফিরিয়ে আনা। এবার আমরা যাব দক্ষিণের ষড়যন্ত্রে, যা ছিল একেবারে ঠান্ডা এবং ভয়ঙ্কর। গুজরাতের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড নভেম্বর মাসে হায়দ্রাবাদের আহমেদ মঈনুদ্দিন সৈয়দকে গ্রেফতার করে। এই মঈনুদ্দিন সৈয়দ ছিল ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স কিংবা আইএসকেপির সদস্য, কিন্তু তাকে নির্দেশ দিত আইএসআই এর কমান্ড স্ট্রাকচার। তার হ্যান্ডলার ছিল আফগানিস্তান ভিত্তিক আবু খাদিজা। এই সৈয়দ মঈনুদ্দিনের কাজ ছিল রিসিন বিষ তৈরি করা। এর জন্য সে 10 কিলো মাল রেডির বীজ কিংবা ক্যাস্টার সিড সংগ্রহ করেছিল এবং অ্যাসিটোন মিশিয়ে কোল্ড প্রেস এক্সট্রাকশন মেশিন ব্যবহার করে এই বিষ তৈরিও করছিল। রিসিন কেন এত ভয়ঙ্কর? কারণ এটি অত্যন্ত শক্তিশালী একটি জৈবিক টক্সিন, বায়োলজিক্যাল ওয়েপন।
মাইক্রোস্কোপিক ডোজ, মানে এক কণাও প্রাণঘাতী। এর মূল লক্ষ্য ছিল দক্ষিণ ভারতের পানীয় জলের উৎসগুলিতে এই বিষটিকে মিশিয়ে দেওয়া। জলে মেশালে এই বিষ চিহ্নিত করা খুব কঠিন। এই প্লটটা যদি সফল হতো তাহলে এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকট তৈরি হতো ভারতে। কিন্তু কেন রিসিন? হঠাৎ করে রিসিন কেন? কেন শুধু দক্ষিণ ভারত? এখানে আইএসআই শুধু সন্ত্রাস নয়, মতাদর্শকেও অস্ত্র করেছিল। হ্যান্ডলার আবু খাদিজা ধাপে ধাপে র্যাডিক্যালাইজেশনের কৌশল ব্যবহার করত। কি? প্রথম, শিকারের আখ্যান বা ভিকটিমহুড ন্যারেটিভ, ভারতে মুসলিমদের ওপর অত্যাচারের মিথ্যা দাবি প্রপাগেট করত এরা। দুই, রিজিওনাল ডিভাইড বা আঞ্চলিক বিভেদ, উত্তর বনাম দক্ষিণ বিভেদ তৈরি করা, ভাষাগত সাংস্কৃতিক উত্তেজনাকে কাজে লাগানো। এবং তিন, বিচ্ছিন্নতাবাদের লক্ষ্য বা সেপারেটিজমের অবজেক্টিভ। অবশেষে দক্ষিণ ভারতকে ভারত থেকে আলাদা করার ডাক দেওয়া, এটাই ছিল এদের প্ল্যান। এই সৈয়দ মহিনুদ্দিনের অপারেশন পরিকল্পনার এই বিচ্ছিন্নতাবাদী বার্তা দিয়েই গোটা প্লট সাজানো হয়েছিল। শুধু তাই নয়, আইএসআই কিন্তু ডিজিটাল এরাতেও ঢুকে পড়েছিল। এতক্ষণ আমরা দেখলাম বোমা আর বিষের গল্প, এবার শুনুন ডিজিটাল যুগের নতুন গুপ্তচর বৃত্তির কথা। রাজস্থানের শ্রীগঙ্গানগরে গ্রেফতার করা হয় প্রকাশ সিং ওরফে বাদলকে। তার কাজ কি ছিল জানেন? অত্যন্ত অভিনব। সে ছিল আইএসআই এর জন্য ওটিপি অধিগ্রহণ বিশেষজ্ঞ, দ্য ডিজিটাল ইনভিজিবিলিটি। প্রকাশ সিং সাধারণত ভারতীয় নাগরিকদের ফোন নম্বর থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড কিংবা ওটিপি সংগ্রহ করত। সেই ওটিপিগুলো সে পাকিস্তান ভিত্তিক আইএসআই অপারেটিভদের কাছে পাঠিয়ে দিত। তারপর পাকিস্তানি হ্যান্ডলাররা সেই ভারতীয় ফোন নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করত। এর ফলে আইএসআই এর অপারেটিভরা ভারতীয় নাগরিক সেজে সোশ্যাল নেটওয়ার্কে অনুপ্রবেশ করত, গুপ্তচর বৃত্তি চালাতো এবং নতুন সদস্যকে রিক্রুট করত। এর জন্য প্রকাশ সিংকে বিপুল টাকা দেওয়া হয়েছিল। এটাই ছিল আইএসআই এর প্রাতিষ্ঠানিক সুসংগঠিত কর্মসূচি। এত বড় নেটওয়ার্ক চালানোর জন্য টাকা দরকার। সেই টাকা আসতো কোথা থেকে জানেন? আইএসআই এই টাকা আনতো হাওয়ালার মাধ্যমে। গুরুগ্রামের একজন আইনজীবী রিজওয়ানকে গ্রেফতার করার পর বিশাল এক আর্থিক জাল ফাঁস হয়। এই আইনজীবী হাওয়ালা চ্যানেল কিংবা হাওয়ালা মারফত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বড় লেনদেন ব্যবহার করে কোটি কোটি টাকা সরবরাহ করতেন। এই টাকা গুপ্তচর বৃত্তি, সন্ত্রাস এবং মাদক পাচারের জন্য ব্যবহার করা হতো। আইএসআই কিন্তু এখন শুধুমাত্র হাওয়ালা নয়, অত্যাধুনিক প্রযুক্তিতেও বিনিয়োগ করছে। গোয়েন্দা রিপোর্ট বলছে আইএসআই সমর্থিত গোষ্ঠীগুলি সীমান্ত পেরিয়ে অস্ত্র, বিস্ফোরক এবং যোগাযোগের সরঞ্জাম সরবরাহ করার জন্য পরিবর্তিত বাণিজ্যিক ড্রোন ব্যবহার করছে, মডিফাইড বিজনেস ড্রোনস। এটি তাদের প্রযুক্তিগত ক্ষমতার একটি বড় মাপের বৃদ্ধির নির্দেশ দেয়। এতদিন আমরা জানতাম পাকিস্তান থেকে এই সব কিছু হচ্ছে, কিন্তু নতুন গোয়েন্দা রিপোর্ট বলছে এক নতুন সত্য সামনে এসছে। রিসিনের হ্যান্ডলার আবু খাদিজা আরও কিছু অপারেটিভ আফগানিস্তান ভিত্তিক। তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে আইএসআই এখন তাদের অপারেশনাল হাব হিসেবে ব্যবহার করছে। কেন বলুন তো? কারণ আফগানিস্তান থেকে কাজ করলে পাকিস্তানি সরকার সহজেই বিশ্বাসযোগ্য অস্বীকৃতি কিংবা ডিনায়াল ক্যাপাবিলিটির সুযোগ পায়। বড় কিছু হলে তারা সরাসরি বলে দিতে পারে, না না আমরা কিছু করিনি, যা করেছে আফগানিস্তান করেছে। কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নেই, যা হচ্ছে সবটাই পশ্চিম সীমান্তে হচ্ছে। বিশ্বাস করুন, পূর্ব সীমান্তও কিন্তু এখন বেশ ঝুঁকিপূর্ণ। পূর্ব সীমান্ত মানে আমাদের সীমান্ত, বাংলার সীমান্ত। লস্করে তৈবা তারা প্রতিষ্ঠিত হাফিজ সঈদের ঘনিষ্ঠিত সহযোগী সিনিয়র অপারেটিভ ইবতিসাম ইলাহি জাহির অক্টোবর মাসে বাংলাদেশের পথ ধরে প্রবেশ করে। এর কারণ কি? বাংলাদেশের বর্তমান সরকার পাকিস্তানের নাগরিকদের জন্য গোয়েন্দা প্রক্রিয়া কিংবা ইন্টেলিজেন্স ভেটিং বন্ধ করে দিয়েছে,
যে কোনো মানুষ পাকিস্তানি নাগরিক হলেই বাংলাদেশ যেতে পারে। একই সঙ্গে শুল্ক ও সীমান্ত প্রয়োগ শিথিল করা হয়েছে, অর্থাৎ কোনো কাস্টমস চেকিং হয় না। এর কৌশলগত তাৎপর্য কি? গোয়েন্দা সূত্র নিশ্চিতভাবে বলছে এই পদক্ষেপের ফলে সন্ত্রাসীদের জন্য অস্ত্র, বিস্ফোরক এবং মাদক পাচারের পথ খুলে গিয়েছে। লস্করে তৈবার কমান্ডার সাইফুল্লাহ সাইফ প্রকাশ্যে ঘোষণা করেছে হাফিজ সঈদের এই শীর্ষ সহযোগী পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে জেহাদ চালানোর সুস্পষ্ট মিশনে আছেন। ভাবুন, একটি দেশের নীতি শিথিল হওয়ার ফলে ভারতের ওপর কী বিপদ আসতে পারে। এর অর্থ আগামী বছরের গণহত্যার জন্য অনুপ্রবেশের করিডোর এখন পুরোপুরি খোলা। কিন্তু এর পরের টার্গেট কি, এবং সেই করিডোর দিয়ে আর কোন ভয়ঙ্কর মুখ এবং ভয়ঙ্কর প্ল্যান ভারতে ঢুকতে পারে? কিভাবে বাংলাদেশ নিজের মতো করে নিজের একাধিক নীতি শিথিল করে পাকিস্তানের লস্করে তৈবার হাফিজ সঈদের ঘনিষ্ঠদের নিজেদের দেশে আমন্ত্রণ জানাচ্ছে। গোয়েন্দা রিপোর্ট স্পষ্ট বলছে আইএসআই এর এই অপারেশনগুলো স্থায়ী প্রক্সি যুদ্ধ চালানোর জন্য পাকিস্তানের প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতির ইঙ্গিত। তারা আঞ্চলিক দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে দক্ষিণ ভারত এবং সম্ভবত ভবিষ্যতে উত্তর পূর্বে তাদের কার্যক্রম প্রসারিত করতে চাইছে। তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো আঞ্চলিক বিচ্ছিন্নতা তৈরি করা এবং ভারতের মানচিত্র বদলে দেওয়া। এই মানচিত্র বদলের চেষ্টাটা কেমন? এটা শুধু সন্ত্রাস নয়, এটা রাষ্ট্রীয় পর্যায়ে সম্পদ দিয়ে, জৈবিক বিষ দিয়ে, ড্রোন প্রযুক্তি দিয়ে এবং আপনার আমার ফোন নম্বর চুরি করে ভারতের সার্বভৌমত্বকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা। এই অপারেশনগুলো এমনভাবে ভাগ করা ছিল কিংবা কম্পার্টমেন্টালাইজ করা ছিল যাতে ধরা পড়লেও পুরো নেটওয়ার্ক যেন ফাঁস না হয়। দিল্লি পুলিশ কিন্তু ফাঁস করেছে। এই বিপুল সংখ্যক গ্রেফতারি, যেখানে 7 জনের ওপর আইএসআই অপারেটিভকে গ্রেফতার করা হয়েছে, সেটা সম্ভব হয়েছে একাধিক সংস্থার সমন্বয়ের ফলে। রাজস্থান সিআইডি, গুজরাট এটিএস, দিল্লি স্পেশাল সেল এবং কেন্দ্রীয় সংস্থাগুলির যৌথ তৎপরতায় এই অ্যারেস্ট পসিবল হয়েছে। তারা ডিজিটাল ফোরেনসিক্স, মোবাইল ডেটা বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী নজরদারির ব্যবস্থা করে এই নেটওয়ার্কটাকে খুঁজে বার করেছে। ঘুমন্ত কিংবা স্লিপার সেলের বিপদও কিন্তু রয়েছে। সবচেয়ে বড় বিপদটা কোথায় জানেন? অফিসাররা স্বীকার করছেন এই গ্রেফতারের ফলে দৃশ্যমান যে নেটওয়ার্কটি ছিল সেটা ভেঙে গিয়েছে, কিন্তু গভীরে থাকা স্লিপার সেলগুলো এবং অপারেটিভরা সম্ভবত এখনও ধরা পড়েনি। আর্থিক সংস্থান, হাওয়ালা ও ক্রিপ্টোকারেন্সি এখনও সক্রিয় থাকতে পারে, অর্থাৎ অনুসন্ধান বন্ধ হয়নি, এখনও চলছে। এই পুরো অপারেশনটির পর্যালোচনা করলে একটি কথা স্পষ্ট, পাকিস্তান দুটি ভিন্ন সন্ত্রাস মডিউল মোতায়েন করেছে, উত্তর এবং দক্ষিণে। তাদের উদ্দেশ্য ছিল বিশাল আকারে আক্রমণ, যা সমগ্র ভারতবাসীকে আতঙ্কিত করবে। একদিকে 3000 কেজি অ্যামোনিয়াম কম্পাউন্ড দিয়ে উত্তর ভারতকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, অন্যদিকে মাইক্রোস্কোপিক ডোজের রিসিন বীজ দিয়ে দক্ষিণ ভারতে পানীয় জল বিষাক্ত করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা। এই ঘটনাগুলি প্রমাণ করছে যে এই প্লটগুলি পাকিস্তানের রাষ্ট্রীয় সমর্থন ছাড়া এত বড় মাপের এবং এত প্রযুক্তিগতভাবে উন্নত কার্যকলাপ হতে পারে না। তারা আমাদের সমাজের প্রতিটি দুর্বলতা থেকে কাজিয়ে লাগাতে চাইছে। ধর্মীয় উত্তেজনা হোক, আঞ্চলিক বিভেদ হোক, ডিজিটাল নিরাপত্তার ফাঁক হোক, সবকে কাজে লাগাচ্ছে। এটাই আইএসআই এর নতুন চেহারা। তারা সীমান্তের কাঁটাতারের ওপারে থেকে নয়, আমাদের ফোন নম্বর, আমাদের জলের ট্যাঙ্ক এবং আমাদের সমাজের ফাটলগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আমাদের নিরাপত্তা বাহিনী যেমন সজাগ, আমাদের নাগরিক হিসেবেও কিন্তু সচেতন থাকতে হবে। দেশের ভেতরের এই গুপ্ত আক্রমণ রুখতে হলে প্রতিটি নাগরিকের সচেতনতাই আজ সবচেয়ে বড় ঢাল। সজাগ থাকুন, সতর্ক থাকুন, ওটিপি যাতে কেউ না পেতে পারে সেদিকে চোখ রাখুন এবং সন্দেহভাজন কাউকে দেখলে ডিসেম্বরের এই শীতকালে সরাসরি এজেন্সি কিংবা পুলিশে খবর দিন।
আইএসআই কিন্তু স্লিপার সেল মজুত করেছে ভারতের বিভিন্ন শহরে। আমাদের নিরাপত্তা এজেন্সি তাদের খুঁজছে। আপনিও সজাগ থাকুন, ডিজিটাল ট্র্যাপে পা দেবেন না। এক এক করে এতগুলো সত্য যখন উন্মোচন হয়েছে, যতটুকু বাকি আছে সেটাও উন্মোচন করবে আমাদের গোয়েন্দা দফতর। সেই গোপন নথিগুলো যেগুলো গভীরে গিয়ে প্রকাশ করে দিচ্ছে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর তৈরি সোফিস্টিকেটেড দ্বিমুখী কৌশল, সেটাই কিন্তু আমাদের গোয়েন্দারা আজ ভেঙেছে। বিশ্বাস করতে পারছেন? নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে যা যা মুভমেন্ট, যা যা হরকত আপনারা দেখেছেন, যা যা অ্যারেস্ট আপনারা দেখেছেন, সবটা কিন্তু একটা বড় প্ল্যানের ছোট অংশ। আইএসআই এবং পাকিস্তান চুপ করে বসে নেই, তারা প্রতিনিয়ত ভারত ভাঙার চেষ্টায় রয়েছে। কিন্তু আমাদের নিরাপত্তা এজেন্সি তারাও তৈরি। গোয়েন্দারা নিশ্চিত করছেন এই কৌশল ছিল দুই ফ্রন্টে, উত্তর এবং দক্ষিণে, যেখানে লক্ষ্য ছিল ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তোলা এবং সামরিক স্থাপনাগুলোকে অর্থাৎ মিলিটারি এস্টাবলিশমেন্টগুলোকে অ্যাটাক করা। সব ভেস্তে গিয়েছে। পাকিস্তানের সত্য আজ এক্সপোজড। তারা যে এখনও আইএসআইকে ব্যবহার করে গোপনে এই যুদ্ধ চালাচ্ছে সেটাও এক্সপোজড। আন্তর্জাতিক মহল কি শুনতে পাচ্ছে? আমেরিকা শুনছ কি? চীন শুনছেন কি? এবং সবচেয়ে বেশি ইউনাইটেড নেশনস রাষ্ট্রপুঞ্জ কি এবার অ্যাকশন নেবে? পাকিস্তানকে রোগ স্টেট ঘোষণা করবে? এই দাবি তুলেই আজ শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সজাগ সতর্ক থাকবেন। জয় হিন্দ।